বন্ধুরা গ্রাইন্ডার শিলপাটা চপার গ্রেটার কোনো কিছু ছাড়া মশলা করার কোনো পদ্ধতি কি তোমাদের জানা আছে? যদি না জানা থাকে আজকের ভিডিওটা তোমাদের জন্য। এছাড়াও আজকের ভিডিওতে রয়েছে ছোট ছোট বেশ কিছু সাংসারিক টিপস যেগুলো তোমাদের প্রত্যেক দিনের কাজকে করে তুলবে অনেকটাই সহজ। নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক। এখানে দেখো একটা লেবু নিয়ে নিয়েছি। আমাদের অনেক সময় হয় লেবু থেকে খুব সামান্য একটু রস নেয়ার প্রয়োজন হয়, কিন্তু যত সামান্য রসেরই প্রয়োজন হোক না কেন সেটা তো লেবু না কাটলে বের করা যায় না। আর সামান্য একটু রসের জন্য লেবুটাকে কেটে ফেললে কিন্তু বাকি যে অংশটা থেকে যায় সেটা আস্তে আস্তে শুকিয়ে যায়, কারণ হয়তো সব সময় আমাদের লেবুর প্রয়োজন নাও হতে পারে। তো আমাদের যদি খুব সামান্য রস প্রয়োজন হয় সেক্ষেত্রে লেবুটাকে না কেটেও কিন্তু আমরা লেবুর রস বের করে নিতে পারি। তো তার জন্য দেখো এখানে আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি, আর এই টুথপিকটাই আমি লেবুর মধ্যে যদি কয়েকবার ফুটিয়ে দিই তাহলেই কিন্তু দেখবে সেখান থেকে আমরা খুব সহজেই রস পেয়ে যাব। তো যদি প্লাস্টিকের টুথপিক হয় তাহলে কিন্তু অতটা রস নাও বেরোতে পারে। কাঠের টুথপিকগুলো যেহেতু একটু মোটা হয় তাই একটা জায়গায় যদি আমরা কয়েকটা ফুটো করে দিই তাহলে কিন্তু রসটা খুব সহজেই পেয়ে যাব। তো এখানে দেখো আমি একই জায়গায় 2-3 বার একটু ফুটিয়ে দিলাম, তাতেই কিন্তু উপর থেকে রস বেরিয়ে এসছে। আর এবার লেবুটাকে উপর থেকে একটু চিপে নিলেই কিন্তু আমাদের যতটুকু রসের প্রয়োজন ততটুকু পেয়ে যাব। তো দেখো আমি লেবুটাকে চেপার সঙ্গে সঙ্গে কিন্তু রসটা বেরোচ্ছে। তো যেহেতু আমার খুব বেশি বের করার প্রয়োজন নেই, তো আমি সামান্যই একটু বের করে তোমাদেরকে দেখালাম। তোমাদের যতটা প্রয়োজন তোমরা কিন্তু এইভাবে বের করে নিতে পারো। এইভাবে কাজটা করে নিলে কিন্তু লেবুটা পুরোটাই গোটা থাকবে আর শুকিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না। আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি। আমাদের প্রত্যেক দিনই বাসন মাজার জন্য স্কচ ব্রাইট, স্টিল উল এগুলো তো প্রয়োজন হয়, এগুলো প্রত্যেক দিন ব্যবহার করতে হয়। বাসন মাজার পর যতই আমরা এগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিই না কেন এগুলো দেখবে সবসময় ভিজেই থাকে, আর এর মধ্যে ছোট ছোট খাবারের কণা কিন্তু আটকে থাকে যেগুলো বেরোতে চায় না। আর আমরা এইভাবেই রেখে দেওয়ার ফলে কিন্তু এর মধ্যে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। আর দেখবে এই স্কচ ব্রাইট থেকে কিন্তু একটা বাজে গন্ধ আসে, আর এগুলো দিয়ে বাসন মাজার পর কিন্তু বাসন থেকেও একটা বাজে গন্ধ আসে। তো সেই কারণে আমাদের কিন্তু সপ্তাহে একদিন এই স্কচ ব্রাইট বা স্টিল উলগুলোকে খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নেওয়া দরকার। তো তার জন্য বিশেষ কিছুই লাগবে না, সামান্য কয়েকটা উপকরণ যা আমাদের ঘরেই রয়েছে তা দিয়ে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি। তো তার জন্য দেখো এখানে প্রয়োজন 1 বাটি উষ্ণ গরম জল। তো তোমরা চাইলে একটু বেশি গরম জলও নিতে পারো, এখানে আমি উষ্ণ গরম জলই নিয়েছি যেটা আঙুলে সহ্য হয়। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। তো এই দিয়ে জলটাকে একটু ভালো করে গুলিয়ে নিয়ে আমি এর মধ্যে স্টিল উল, স্কচ ব্রাইট সবগুলোকে ডুবিয়ে 1/2 ঘন্টা পর্যন্ত রেখে দেব। তো 1/2 ঘন্টা পরেই দেখবে যে এর মধ্যে যত রকম নোংরা ছিল সব কিন্তু জলের মধ্যে অনেকটাই বেরিয়ে এসেছে। এবার যে কাজটা করতে হবে, এই নোংরা জলটাকে ফেলে স্কচ ব্রাইটটাকে কিন্তু আমরা পরিষ্কার জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব। তারপরে দেখবে যে এর থেকে কিন্তু আর কোনো রকম কোনো বাজে দুর্গন্ধ আসবে না, স্কচ ব্রাইটও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে। পরবর্তী টিপসে চলে যাচ্ছি। তরকারিতে বা মাছের ঝোলে দেওয়ার জন্য আলু তো আমাদের প্রয়োজন হয়ই, কিন্তু কখনো কখনো দেখবে আমাদের যতটা প্রয়োজন তার থেকে কিছুটা আলু বেশি কাটা হয়ে যায়। আর এই কাটা আলুকে যদি আমরা ফ্রিজেও রাখি বা বাইরেও রাখি, যেখানেই রাখি না কেন দেখবে আলু কিন্তু কিছুক্ষণ পরেই কালো হয়ে যায়। আর যদি আমরা পরের দিন পর্যন্ত রেখে দিই তাহলে সেই আলুর উপরে দেখবে একটা স্তর পড়ে যায় আর আলুগুলো একদম কালো কালো হয়ে যায়। এছাড়াও যদি বাড়িতে গেস্ট আসে তো বা আমাদের পরের দিন খুব তাড়াহুড়ো থাকে, আমরা কিন্তু আগের দিন রাতে সব সবজিগুলো কেটে রেখে দিই যাতে পরের দিন তাড়াতাড়ি করে আমরা রান্নাবান্না সেরে ফেলতে পারি। তো সেক্ষেত্রেও আমরা সব সবজি কাটলেও কিন্তু আলুটা কখনোই কেটে রাখতে পারি না, আলু কিন্তু আমাদের রান্নার আগেই কাটতে হয়। তো আলু যদি কখনো কেটে রাখতে চাও কাজ এগিয়ে রাখার জন্য, বা কোনো সময় আলু বেশি কাটা হয়ে যায়, তাহলে কিন্তু এই পদ্ধতিতে আলু ভালো রাখতে পারো। তো দেখো কাটা আলুর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছু বরফের টুকরো। তো তোমাদের কাছে যদি একদম ঠান্ডা জল থাকে তাহলে কিন্তু বরফ দেওয়ার কোনো দরকার নেই, ঠান্ডা জলটাই আলুর মধ্যে দিয়ে দিতে পারো। আর এখানে নিয়ে নিয়েছি আমি ভিনিগার। তো এর মধ্যে আমি ভিনিগার 1 চামচ মিশিয়ে দেবো। আর এবার এই ঠান্ডা জলের মধ্যে ভিনিগারটা মিশিয়ে দিয়ে এইভাবেই বাটিটা ধরে যদি আমরা ফ্রিজে রেখে দিই
তাহলে কিন্তু দেখবে পরের দিন পর্যন্ত আলু একদম ভালো থাকবে, কোনো রকম কালো হবে না বা আলুর উপরে কোনো স্তরও পড়বে না। তো এইভাবে করে কিন্তু আমরা আলুকে আগের দিন কেটেও রাখতে পারি বা বেশি হয়ে গেলেও আমরা এইভাবে আলু রেখে দিতে পারি। টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করতে ভুলো না। তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক। যখনই কলা আনা হয় একটু বেশি পরিমাণেই নিয়ে আসা হয়, কিন্তু একদিনে তো সব কলাগুলো খাওয়া হয়ে যায় না, তাই যতটুকু থেকে যায় সেটা যদি আরও 1-2 দিন থাকে তাহলেই কিন্তু দেখবে যে খুব বেশি পেকে গিয়ে তারপরে একদম নরম হয়ে যায়। আর এরকম নরম কলা কিন্তু কেউই খেতে চায় না। তো কলাগুলোকে ভালো রাখার জন্য কিন্তু আমরা অনেক সময় ফ্রিজে রেখে, ফ্রিজে থাকলে হয়তো কলাগুলো ভালো থাকবে, কিন্তু ফ্রিজে রাখলে দেখবে কলার খোসাগুলো একদম কালো হয়ে যায়, আর সেটাও দেখতে কখনোই ভালো লাগে না। বিশেষ করে বাচ্চারা তো সেই কলা খেতেই চাইবে না। তো কলা খাওয়ার পরে যে কটা বেঁচে যাবে সেই কটাকে যদি কয়েকদিন ভালো রাখতে হয় তাহলে কিন্তু এই কাজটা করে নিতে পারো। দেখো এখানে একটা আমি কিচেন টাওয়েলকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি, আর এই ভেজা টাওয়েলটার মধ্যে আমি কলাগুলোকে রেখে যদি ভালোভাবে পেঁচিয়ে নেওয়া হয় আর তারপরে এই ভেজা টাওয়েল সহই যদি কলাগুলোকে ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কলার খোসাটাও যেমন কালো হবে না, সেরকম কিন্তু কলাটাও বেশি পেকে যাবে না। তো আমরা কিন্তু রেখে খেতে পারবো। তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। প্রতিদিনের রান্না বান্না করার জন্য মশলা তো আমাদের প্রত্যেক দিনই করতে হয়, আর মশলা করার জন্য কিন্তু আমরা হয় মিক্সি ব্যবহার করি আর না হলে শিলপাটা ব্যবহার করি। আর যদি কোনো রকম সমস্যা থাকে যে হয়তো কারেন্ট নেই, সেই সময় মিক্সি ব্যবহার করা যাবে না, ঘরে শিলপাটাও নেই, তখন কিন্তু আমরা হামানদিস্তা ব্যবহার করে থাকি। কিন্তু যেসব ছোট ছোট ছেলেমেয়েরা বাড়ির বাইরে পড়াশুনোর জন্য যায় তারা কিন্তু এত সব জিনিসপত্র সাথে করে নিয়ে যেতে পারে না, বা যারা নতুন সংসার শুরু করেছে নতুন সংসারে কিন্তু প্রথম দিন থেকেই সব কিছু থাকে না, আস্তে আস্তে করে কিন্তু সংসারের সব জিনিসপত্র কেনাকাটা করে সংসারটাকে গুছিয়ে নিতে হয়। কিন্তু সেই মুহূর্তে যদি রান্না করার জন্য মশলার প্রয়োজন হয় তখন খুবই সমস্যায় পড়তে হয়, কারণ এই মশলাগুলো কি করে বাটা যাবে। তো এই টিপসটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন সংসার শুরু করেছো বা পড়াশুনোর জন্য ছেলেমেয়েরা বাইরে রয়েছে, তাদের কাছে সমস্ত জিনিস নেই। তো কোনো কিছু না থাকলেও ঘরে কিন্তু এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল বা জলের ফাঁকা বোতল থাকে। তো এরকমই একটা বোতলের মাথার দিক থেকে কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, আর নিচের দিকের যে অংশটা আমরা নেব সেটা কিন্তু একটু বড় করেই রাখতে হবে। তো আমি এখানে এই যে বোতলের টুকরোটা নিয়েছি, যদি তোমাদের কাছে সেই মুহূর্তে বোতলও না থাকে তাহলে কিন্তু একটা স্টিলের গ্লাসও নিয়ে নিতে পারো, হাতের কাছে থাকবে সেটা দিয়েই কিন্তু কাজ হয়ে যাবে। তো এবার দেখো এই বোতলের যে টুকরোটা নিয়েছি এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সবকিছু। তবে এখানে দেওয়ার আগে কিন্তু আদা, পেঁয়াজ প্রত্যেকটা জিনিসকেই একদম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তো তাতে মশলাটা কিন্তু হতে সুবিধা হবে অনেকটাই। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখো বেলন, তো যদি বেলন না থাকে ভারী কোনো জিনিসও কিন্তু নিয়ে নিতে পারো। তো এবার আমি এই বেলনটাকে দিয়ে দেখো এই বোতলের মধ্যে মশলাগুলোকে একটু থেতো করে নেব, ঠিক যেমন আমরা হামানদিস্তায় করে থাকি। তো তারপরে দেখবে যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, না কোনো শিলপাটার প্রয়োজন হবে, না হামানদিস্তা, না মিক্সি। তো আশা করি বন্ধুরা বিশেষ প্রয়োজনে এই টিপসটা তোমাদের কাজে লাগবে। আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।